জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্চে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা, রাজনীতিতে নতুন কৌশল থাকছে প্রতিবেদনে। হাদির খুনিরা ধরা পড়তে কি চাপে পড়ে গেলেন শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। বদলেছে বাংলাদেশের সরকার, এখনও রাষ্ট্রপতির গদিতে থাকতে চাইছেন চুপ্প, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনাকে হস্তান্তরে বাধ্য হবে ভারত, তারেক রহমান। ইউনূস আমলের উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্ত, রাজনৈতিক অঙ্গনে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্চে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা, রাজনীতিতে নতুন কৌশল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে জোর গুঞ্জন ছড়িয়েছে যে তিনি মার্চ মাসের মধ্যেই দেশে ফিরতে পারেন। বর্তমানে তিনি ভারতের রাজধানী নিউ দিল্লিতে অবস্থান করছেন বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। তার সঙ্গে রয়েছেন ছোট বোন শেখ রেহানা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা শুধু একটি ব্যক্তিগত বা পারিবারিক সিদ্ধান্ত নয়, বরং এটি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কারণ গত বছরের আলোচিত জুলাই মুভমেন্ট ইন বাংলাদেশের পর দেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন দেখা যায়। সেই আন্দোলনের সময় দেশজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয় এবং রাজনৈতিক অস্থিরতা তীব্র আকার ধারণ করে। ওই সময় নানা কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যান বলে রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। এরপর থেকে তিনি মূলত দিল্লিতেই অবস্থান করছেন বলে একাধিক সূত্র দাবি করেছে। যদিও তার অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে খুব বেশি কিছু জানানো হয়নি, তবে বিভিন্ন কূটনৈতিক সূত্রের মতে তিনি আন্তর্জাতিক পর্যায়ে সমর্থন ও রাজনৈতিক যোগাযোগ বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ভেতরেও নতুন কৌশল নিয়ে আলোচনা চলছে। দলটির অনেক সিনিয়র নেতা বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে জানা গেছে। কেউ কেউ ইউরোপ, কেউ মধ্যপ্রাচ্য, আবার কেউ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অবস্থান করে দলীয় যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার চেষ্টা করছেন। দলীয় সূত্রের দাবি, বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে পুনর্গঠন করা এবং আন্তর্জাতিক পর্যায়ে দলের অবস্থান শক্তিশালী করার জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে দলের তৃণমূল পর্যায়েও যোগাযোগ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। কারণ রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার পর যে কোনো বড় রাজনৈতিক দলের জন্য নতুন বাস্তবতায় নিজেদের কৌশল পরিবর্তন করা জরুরি হয়ে পড়ে। অন্যদিকে দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরাকে ঘিরে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের দাবি, দেশে ফিরে তিনি আবারও সক্রিয় রাজনীতিতে যুক্ত হলে রাজনৈতিক পরিস্থিতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। অনেকেই মনে করছেন এটি দেশের রাজনীতিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতি ঐতিহাসিকভাবেই ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের ওপর অনেকাংশে নির্ভরশীল। সেই কারণে শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন নেতার প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। বিশেষ করে দলের ভেতরে নেতৃত্ব পুনর্বিন্যাস এবং ভবিষ্যৎ নির্বাচনী কৌশল নির্ধারণের ক্ষেত্রে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। এছাড়া আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। কারণ বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের প্রেক্ষাপটে দিল্লিতে তার অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্লেষণ সামনে আসছে। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, মার্চ মাস ঘিরে যে আলোচনা শুরু হয়েছে তা বাস্তবে রূপ নেয় কিনা সেটিই এখন বড় প্রশ্ন। যদি তিনি সত্যিই দেশে ফেরেন, তাহলে তা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে যে জোর আলোচনা চলছে তা আগামী সময়ে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যায় সেটিই এখন দেখার বিষয়। অনেকের মতে সামনে আরও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা প্রবাহ দেখা যেতে পারে, যা দেশের ক্ষমতার সমীকরণেও প্রভাব ফেলতে পারে। বদলেছে বাংলাদেশের সরকার, এখনও রাষ্ট্রপতির গদিতে থাকতে চাইছেন চুপ্পু। দেশের সরকার বদলেছে, ক্ষমতার পালাবদল হয়েছে, রাজনীতির মানচিত্রও পাল্টে গিয়েছে, কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর চেয়ার কিন্তু বদলায়নি। প্রশ্নটা তাই স্বাভাবিক, রাষ্ট্রপতি কি থাকছেন, নাকি সামনে বড় কোনো পরিবর্তন? গত 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে রাজনৈতিক মহলে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে,
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে? কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি। সরকার গঠন করার পর থেকে অনেকের ধারণা ছিল রাষ্ট্রপতির পদেও পরিবর্তন হতে পারে, কিন্তু বাস্তবতা ভিন্ন। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে একাধিক সূত্র বলছে, আপাতত রাষ্ট্রপতি পরিবর্তনের বিষয়ে কোনো আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। অর্থাৎ রাজনৈতিক জল্পনা যতই থাকুক, সরকারি সিদ্ধান্ত এখনও নেই। এর পিছনের বড় কারণ সংবিধান। সংবিধান অনুযায়ী শাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের ৫ এপ্রিল রাষ্ট্রপতি পদে আসীন হন। অর্থাৎ আইনগতভাবে তিনি ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত এই পদে থাকতে পারেন। সংবিধান বিশেষজ্ঞদের মতে, রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ না করলে বা সংসদের মাধ্যমে তাকে অভিশংসন না করা হলে নতুন কাউকে এই পদে বসানোর কোনো সুযোগ নেই। অর্থাৎ রাজনৈতিক ইচ্ছা থাকলেও সংবিধান বাস্তবতা ভিন্ন কথা বলছে। রাজনীতির গল্প এখানেই শেষ নয়, কারণ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর রাজনৈতিক অতীত নিয়েও চলছে আলোচনা। প্রথমেই মনে করিয়ে দেওয়া যাক, রাষ্ট্রপতি ছাত্রজীবনে করতেন ছাত্রলীগ। তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন। ছাত্রাবস্থাতেই তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধের পর পড়াশোনা শেষ করে শাহাবুদ্দিন চুপ্পু প্রথমে কয়েক বছর সাংবাদিকতা করেন। এরপরে যোগ দেন সিভিল সার্ভিসে। বিচার ক্যাডারের কর্মকর্তা হিসেবে জেলা দায়রা জজ হিসেবে তার কর্মজীবনের প্রথম পর্যায় শেষ হয়। পরবর্তীকালে তিনি ৫ বছর কাজ করে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে ২০২৩ সালে দায়িত্ব নেন বাংলাদেশের রাষ্ট্রপতির। সে সময় তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান ছিলেন। ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেন ওবায়দুল কাদির, জাহাঙ্গীর কবির নানক ও লিটন চৌধুরী। আইনের দিক থেকে তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি, কিন্তু তিনি আওয়ামী লীগের মনোনীত। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও বটে। আইনগতভাবে রাষ্ট্রপতি পদে শাহাবুদ্দিন চুপ্পুর বহাল থাকার ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু নীতি নৈতিকতার নিরিখে তার অবস্থান কিছুটা দুর্বল করে দেয়। এই দুর্বল অবস্থান নিয়েই রাষ্ট্রপতি থেকে যেতে চান। শাহাবুদ্দিন চুপ্পু গণমাধ্যমকে জানিয়েছেন, বিএনপি চাইলে তিনি থাকবেন। অর্থাৎ শাহাবুদ্দিন চুপ্পু এখন বিএনপিকে সার্ভ করতে চাইছেন। কিন্তু তিনি কি আসলে বিএনপিকে সার্ভ করতে পারবেন? কারণ এই বিএনপি তো ২০০১ থেকে পরবর্তী ৫ বছর বিএনপি সরকারের দুর্নীতি সন্ত্রাস অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ছিলেন। সেই কমিটি বিএনপি নেতাদের জন্য ব্যবস্থা গ্রহণে সুপারিশ করেছিল। এমনকি এর জন্য গেজেট প্রকাশ করা হয়েছিল। এখন তাহলে কিভাবে বিএনপির উপকার করবেন? এই অবস্থায় বাংলাদেশে ঘটে অভূতপূর্ব রাজনৈতিক পটপরিবর্তন। ২০২৪-এর ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশজুড়ে তখন শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। সেই সময় অনেকে ধারণা করেছিলেন রাষ্ট্রপতির পদেও পরিবর্তন আসতে পারে, কিন্তু সেটি ঘটেনি। পরবর্তীতে একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, সেই সংকটময় মুহূর্তেই তিনি সামরিক বাহিনীর সহায়তায় দাঁত কামড়ে দায়িত্ব পালন করে গিয়েছেন। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। অনেক বিশ্লেষকের মতে বিএনপিও রাষ্ট্রপতি সরিয়ে দেওয়ার পক্ষপাতী ছিল না, কারণ শাহাবুদ্দিন চুপ্পুকে তার পদ থেকে সরিয়ে দিলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারত। তাই রাজনৈতিক বাস্তবতায় তাকে মসনদে বসে থাকতে দেওয়া হয়। এরপর নতুন একটি দৃশ্য সামনে আসে। রাষ্ট্রপতিকে দেখা যায় বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিতে। এই ঘটনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এটা কি রাজনৈতিক অবস্থানের পরিবর্তন, নাকি শুধুই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল? সমালোচকদের মতে পদ ধরে রাখার জন্যই কি এই ভুল বদল? অবশ্য রাষ্ট্রপতি এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, বিএনপি যদি তাকে রাষ্ট্রপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেয় তাহলে তিনি থেকে যাবেন, আর বিএনপি তাদের পছন্দমতো কাউকে রাষ্ট্রপতি পদে নিয়োগ করলে তিনি চলে যাবেন। সামনে আসছে আরও একটি রাজনৈতিক মুহূর্ত। ১২ মার্চ শুরু হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। প্রথম দিন রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কথা। ভাষণের খসড়াও চূড়ান্ত। এনসিপি দাবি তুলেছে রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের। জামাতের নীরব সমর্থন রয়েছে। বিএনপি অবশ্য এইসব দাবিকে আমল দিচ্ছে না। বিএনপি ক্ষমতা নিলেই দানবীয় হয়ে ওঠে পুলিশ। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বহুবার দেখা গেছে, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আচরণেও নাটকীয় পরিবর্তন আসে। বিশেষ করে বিএনপি ক্ষমতায় এলেই পুলিশের একাংশ যেন দানবীয় রূপ ধারণ করে, এমন অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত ও ঘটনার প্রেক্ষাপটে সেই পুরনো বিতর্ক আবারও সামনে চলে এসেছে।
সম্প্রতি দীর্ঘ 16.5 বছর পর আলোচিত পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল করা হয়েছে। ফলে তিনি শুধু চাকরিতেই ফিরছেন না, বরং গত 1.5 দশকের বকেয়া বেতন ভাতাসহ সব সরকারি সুবিধাও ফিরে পাচ্ছেন। এই সিদ্ধান্ত নিয়ে সমাজের বিভিন্ন মহলে তীব্র প্রশ্ন উঠেছে। যে কর্মকর্তার নাম অতীতে একাধিক বিতর্কিত ঘটনার সঙ্গে জড়িত ছিল, তাকে পুনর্বহাল করার নৈতিক ভিত্তি কী? বিসিএস 12 ব্যাচের এই কর্মকর্তা বিএনপি জামাত জোট সরকারের সময় ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার ডিসি হিসেবে দায়িত্ব পালন করতেন। 1992 সালের 23 জুলাই গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলে আন্দোলনরত ছাত্রীদের ওপর পুলিশের নৃশংস হামলার ঘটনায় তার নাম প্রধান অভিযুক্তদের তালিকায় উঠে আসে। সেই ঘটনার স্মৃতি এখনও দেশের ছাত্র রাজনীতির ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত হয়। পরবর্তীতে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ময়মনসিংহের নান্দাইলে নির্বাচনী সহিংসার ঘটনায় জোড়া খুনের মামলায়ও তাকে আসামি করা হয়েছিল। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে বরখাস্ত করা হয়। কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রপতির বিশেষ আদেশে সেই বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। অনেকেই মনে করছেন এই সিদ্ধান্ত শুধু একজন কর্মকর্তার পুনর্বহাল নয়, বরং অতীতের বিতর্কিত পুলিশি সংস্কৃতিকে আবারও বৈধতা দেওয়ার শঙ্কা তৈরি করছে। এদিকে একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাকে ঘিরে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে ক্যাম্পাসের কিছু অংশ উগ্রপন্থী গোষ্ঠীর প্রভাব বলয়ে পড়ে মব জাস্টিসের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। সম্প্রতি ভোররাতে সেইরি খেতে বসা পাবেল নামে এক যুবককে একদল উগ্রপন্থী তুলে নিয়ে নির্মমভাবে মারধর করে শাহবাগ থানার সামনে ফেলে রেখে যায়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7 মার্চের ঐতিহাসিক ভাষণ পোস্ট করেছিলেন। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার শরীরের ক্ষতচিহ্নগুলো ক্যাম্পাসে আদর্শিক প্রতিহিংসার ভয়াবহ চিত্রই তুলে ধরেছে। 7 মার্চকে ঘিরে সহিংসার আরেকটি ঘটনা ঘটে শাহবাগ থানার সামনেই। বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের চেষ্টা করায় ইমি ও আবদুল্লাহ আল মামুন নামে 2 শিক্ষার্থীকে টেনে হিঁচড়ে থানার ভেতরে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ ওঠে। কিন্তু ঘটনার সবচেয়ে বিস্ময়কর দিক হল হামলার শিকার হওয়া এই শিক্ষার্থীদের বিরুদ্ধেই পরবর্তীতে সন্ত্রাস বিরোধী আইনেও মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরাও পুলিশের হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। এক ফেসবুক লাইভে ইমি দাবি করেছেন তাকে থানার ভেতরে নির্যাতন করা হয়েছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। অন্যদিকে গুরুতর আহত পাবেল এখনও হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করছেন। সাধারণ শিক্ষার্থীদের মতে ভিন্ন মতের কারণে শারীরিক নির্যাতন, মব হামলা এবং পুলিশের নীরবতা সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশ আজ গভীর সংকটে পড়েছে। তাদের অভিযোগ নির্দিষ্ট কিছু গোষ্ঠী ক্যাম্পাসকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে ভিন্ন মতাবলম্বীদের উপর স্টিমরোলার চালাচ্ছে। প্রশাসনের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, রাষ্ট্র কি আবারও এমন এক বাস্তবতার দিকে এগোচ্ছে যেখানে রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর আচরণও দলীয় স্বার্থের অনুগামী হয়ে পড়ে? যদি সেই পুরনো চক্র আবার ফিরে আসে, তবে তা শুধু একটি বিশ্ববিদ্যালয় বা একটি ঘটনার সমস্যা নয়, বরং পুরো গণতান্ত্রিক কাঠামোর জন্যই বড় সতর্কবার্তা। হাদির খুনিরা ধরা পড়তে কি চাপে পড়ে গেলেন শেখ হাসিনা? অবশেষে ভারতের গ্রেফতার শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান 2 আসামি। ভারতেই তাদের রিমান্ড। তারপর খবর তাদেরকে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অপরদিকে এই গ্রেফতার ইস্যু নিয়ে শুরু হয়েছে নানা কাটাছেঁড়া। প্রশ্ন উঠেছে, হঠাৎ হাদির খুনিদের কেন ফেরত দিচ্ছে ভারত? আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে এত বড় ঘটনা ঘটাবে ভারত? খুদ হাদির সমর্থকেরাও বোধহয় বিশ্বাস করতে পারছে না। কি চলছে আসলে ভারতের মনে? শেখ হাসিনাকেও কি তবে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? গত বছর 12 ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডের জুম্মার নামাজ শেষে নির্বাচনী গণসংযোগ করার সময় শরীফ ওসমান হাদিকে খুব কাছ থেকে মাথা লক্ষ্য করে গুলি করা হয়। ঘটনাটি সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল। গুরুতর আহত হাদিকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে। সেখানকার একটি হাসপাতালে তার চিকিৎসা চলছিল। 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যু হয়। সেই হত্যাকাণ্ডের পর থেকে হাদির সমর্থকেরা প্রতিনিয়ত সরব ছিলেন ন্যায় বিচারের দাবিতে। অবাক করার মতো বিষয় হল, ঘটনার প্রায় 3 মাস পর ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত থেকে যখন হাদি হত্যার মূল শুটার ফয়জুল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়, তখন হাদির অনুসারীদের মধ্যে কিন্তু খুব একটা উল্লাস দেখা যাচ্ছে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনকিলাব মঞ্চের প্রতিক্রিয়া বেশ ঠান্ডা এবং অনেকটাই নিষ্প্রভ। অনেকেই অভিযোগ করেছেন, খুনিদের ধরা পড়ার খবরে যতটা স্বস্তি ও আনন্দ প্রকাশ করার কথা ছিল, তা রহস্যজনক কারণে অনুপস্থিত।
দীর্ঘদিনের একটি কাঙ্ক্ষিত খবর আসার পরেও এই নীরবতা সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকদেরও ভাবিয়ে তুলেছে। অবশ্য এই গ্রেফতারের পিছনে বাংলাদেশের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিজিএফআই-এর একটি বড় ভূমিকা রয়েছে বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। জানা গিয়েছে, ডিজিএফআই-এর নবনিযুক্ত মহাপরিচালক ভারত সফর করেন এবং সেখানে তিনি স্পষ্ট গোয়েন্দা তথ্য পেশ করে আসামিদের গ্রেফতারের জন্য জোরালো চাপ দেন। ফলশ্রুতিতে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ৭ এবং ৮ মার্চের মধ্যবর্তী রাতে অভিযান চালিয়ে হাদি হত্যার মূল ষড়যন্ত্রীকে গ্রেফতার করে। আপাতদৃষ্টিতে এটি দুই দেশের গোয়েন্দা এবং আইন শৃঙ্খলা বাহিনীর একটি বড় সাফল্য, যদিও বিশ্লেষকেরা বলছে এই সাফল্যের পেছনেও রয়েছে রাজনীতির এক গভীর ও জটিল অঙ্ক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি সরকারকে মসনদ থেকে নামানো বা অন্তত বেকায়দায় ফেলার অন্যতম হাতিয়ার বা ইস্যু হয়ে উঠেছিল এই হাদি হত্যাকাণ্ড। হাদির খুনিরা ধরা না পড়লে এই ইস্যুকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তোলা যেত, রাজপথ উত্তপ্ত হয়ে উঠত। কিন্তু হঠাৎ করেই ভারতের তরফ থেকে খুনিদের গ্রেফতার ও বাংলাদেশে তাদের ফেরত পাঠানোর পুরো বিষয়টি রাজনৈতিক প্রেক্ষাপট বদলে দিয়েছে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে এখন ভিন্ন তত্ত্ব। অনেকেই মনে করছেন বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় এসেছে ভারতের পরোক্ষ সমর্থন বা প্রেসক্রিপশনে। রাজনীতিতে এমন একটি গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল। ভারত কখনোই চায় না তাদের আশীর্বাদ পুষ্ট বা তাদের সঙ্গে কৌশলগত সমঝোতায় থাকা কোনো সরকার এই মুহূর্তে বড় কোনো সংকটে পড়ুক বা ক্ষমতাচ্যুত হোক। হাদি ইস্যুটিকে যদি দীর্ঘদিন জিয়ে রাখা হতো, তাহলে বর্তমান সরকারের জন্য বিউমেরাং হতে পারত। বিরোধী পক্ষ বা ইনকিলাব মঞ্চের মতো সরকার বিরোধী সংগঠনগুলি এই ইস্যুকে কেন্দ্র করে আন্দোলন চাঙ্গা করার এক বিশাল সুযোগ পেত। তাই ভারত সরকার অত্যন্ত সুকৌশলে হাদির খুনিদের গ্রেফতার করে বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে। আপাতদৃষ্টিতে মনে হতে পারে ভারত বুঝি আইনের শাসন বা ন্যায় বিচারের স্বার্থে বন্দি প্রত্যর্পণ চুক্তির প্রতি অগাধ সম্মান দেখিয়ে এই কাজ করছে। যদিও বিশ্লেষকদের মতে এই খুনিদের ফেরত দিয়ে বিএনপি সরকারকে চাপ থেকে রক্ষা করছে। বিএনপি সরকারের মাথার উপর থেকে বড় একটি চাপ সরিয়ে দিচ্ছে নয়াদিল্লি। বিশ্লেষকেরা মনে করছে হাদি হত্যা নিয়ে যে উত্তাপ তৈরি হয়েছিল, এই দুইকে ফিরিয়ে দিয়ে ভারত সেই আগুনে জল ঢেলে দিল।